আসসালামু আলাইকুম সবাইকে এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরো একটি বিপিএস সেশনে ক্যারিয়ার গাইডেন্স বিয়ন্ড দি ফার্স্ট স্টেপস। আজকে আমন্ত্রণ জানাচ্ছি জাহিদ ভাই এবং আহসান ভাইকে। তো আপনারা যদি একটু শর্ট করে আপনাদের ইন্ট্রো এবং আপনাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স বলতেন তাহলে অনেক ভালো হতো। জাহিদ ভাই শুরু করতে পারেন। ধন্যবাদ ওয়াকিব। শোনা যাচ্ছে ভালো আশা করি। জি। সবাইকে আসসালামু আলাইকুম, যারা আমাদের সাথে আজকের এই প্রোগ্রামে জয়েন করেছেন লাইভের মাধ্যমে। এবং আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বিপিএফ এর যারা আম, কর্মকর্তা, যারা ইনিশিয়েটিভ নিয়েছেন এরকম একটা ভালো ফোরাম তৈরি করেছেন এবং আমাদেরকে আজকে সুযোগ দিয়েছেন এখানে কথা বলার জন্য। আমার মনে হয় এটা একটা সময় উপযোগী এবং খুবই ভালো উদ্যোগ। আমার নাম জাহিদ ইকবাল, জাহিদ নামে পরিচিত। আমি ফিনল্যান্ডে 22 বছর 22 ইয়ার্স ফিনল্যান্ডে বসবাস করছি। কারেন্টলি আমি টেলিয়াতে কর্মরত আছি। আমি বর্তমানে মার্তিন লাক্সোতে থাকি পরিবার সহ। আমার পরিবারে 2 জন ছেলে আছে, ওরা মিডল স্কুল এবং হাই স্কুল এজ। তো এই হলো অ্যাবাউট পার্সোনাল। যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই, একটু বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব একটু। আমি বাংলাদেশে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্রাজুয়েট করি রুয়েট থেকে। তারপরে ইমিডিয়েটলি রুয়েট কমপ্লিট করার পরে আমি চুয়েটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে লেকচারার পদে চান্স পাই। সেখানে 2 বছর আমি টিচিং প্রফেশনে থাকি। তারপরে 2 বছর চুয়েটের লেকচারার থাকার পরে আমি মাস্টার্স করার জন্য বাংলাদেশের বাইরে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওটা থাইল্যান্ডে অবস্থিত, সেই এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন ম্যানেজমেন্টে মাস্টার্স করার জন্য যাই। সেখানে আমি 2 বছর মাস্টার্স কমপ্লিট করি এবং সেখানে 2 বছর মাস্টার্স কমপ্লিট করার পরে আমি ফিনল্যান্ডে আসি। তারপর থেকেই ফিনল্যান্ডে লিটল বিট অ্যাবাউট আমার কারেন্ট ওয়ার্ক এবং কারেন্ট কোম্পানি। আমি প্রথমে ফিনল্যান্ডে আসি মিডল অফ 1998-এ। তখন ফিনল্যান্ডে এখন যেটা আমরা টেলিয়া দেখছি, ব্র্যান্ড নেম টেলিয়া, ইনফ্যাক্ট কর্পোরেট নেম টেলিয়া কোম্পানি। টেলিয়ার তখন নাম ছিল টেলকম ফিনল্যান্ড। টেলিকম ফিনল্যান্ড ওটা পিওরলি স্টেট ওন্ড, 100% স্টেট ওন্ড টেলিকম অপারেটর ছিল, মোস্টলি ফিক্সড লাইন। ইটস লাইক ইন বাংলাদেশ বিটিএনটি, এ ধরনের একটা কোম্পানি ছিল। তো ওরা তখন মোবাইল ফোন এর মোবাইল টেকনোলজির জাস্ট ইনাগুরেশন হচ্ছিল। 2G এনএমটি নর্ডিক মোবাইল ফোন, সেকেন্ড জেনারেশন মোবাইল ফোন তখন অন দ্য মার্কেট অলরেডি। সেই সময়ে সেই 2G মোবাইল রেভলিউশনের জন্য ফিনল্যান্ড এর প্রচুর ইন্টারেস্ট ছিল বাইরে থেকে স্টুডেন্ট গ্রাজুয়েট নিয়ে এসে এই লাইনে কাজ করার জন্য। স্পেশালি তখন ছিল নোকিয়া মোবাইল ফোন, নোকিয়া রিসার্চ সেন্টার, এরা খুব অ্যাক্টিভ ছিল ফ্রেশ গ্রাজুয়েট বাইরে থেকে নিয়ে আসার জন্য। তো আমি সেই সময় ফিনল্যান্ডে আসি, টেলিয়া ফিনল্যান্ডে জয়েন করি। তারপর টেলিয়া ফিনল্যান্ড স্টেট ওন কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানিতে চলে যায়, নাম চেঞ্জ হয় সোনেরা। অনেকে হয়তো এখনও সোনেরা লোগো বিভিন্ন জায়গায় দেখতে পায়। তারপরে 2006-এ টেলিয়া ফিনল্যান্ড, তৎকালীন সোনেরা ফিনিশ কোম্পানি, এটা মার্জ হয় সুইডিশ অপারেটর বিগ অপারেটর টেলিয়ার সাথে এবং তখন নাম হয় টেলিয়া সোনেরা। সো টেলিয়া সোনেরা নাম হিসাবে অনেক দিন থাকে। এরপরে টেলিয়া আরও এক্সপ্যান্ড করে হোল নর্ডিক্স, ইনক্লুডিং ডেনমার্ক, নরওয়ে এবং বাল্টিক্স। কারেন্টলি টেলিয়া 6টা কান্ট্রিতে অপারেট করে, নর্ডিক্স প্লাস 2 বাল্টিক্স। এই নর্ডিক্স এবং বাল্টিক্সের অপারেশনের মধ্যে আমি যেখানে কাজ করি সেই বিজনেস ইউনিটটা হলো টেলিয়া আইটি। এই টেলিয়া আইটিতে টেলিয়ার অ্যারাউন্ড 22,000 এমপ্লয়ের মধ্যে 3,000 এমপ্লয় টেলিয়া আইটিতে কাজ করে, যারা আইটি ইনক্লুডিং মোবাইল নেটওয়ার্ক নিয়ে কাজ করে। আর আমি যে অর্গানাইজেশনাল ইউনিটে আছি সেটা হলো ক্লাউড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। অ্যান্ড ক্লাউড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে আর একটা টিম আছে, সেটা হলো ডেটা সেন্টার নেটওয়ার্ক, যেখানে আমি ইনভলভ। ডেটা সেন্টার নেটওয়ার্ক আমাদের কাজ হলো এই টেলিয়া আইটি অ্যাপ্লিকেশনগুলোর জন্য যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, সেই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের নেটওয়ার্কের আর্কিটেকচার, ডিজাইন, ডেভেলপমেন্ট, মেনটেনেন্স অ্যান্ড অপারেশন,
সো আমি যে টিমে কাজ করি সেটা ডেভঅপস টিম, তারা আর্কিটেকচার থেকে অপারেশন পর্যন্ত কাজ করে। ইন অল নর্ডিক কান্ট্রিজ উই হ্যাভ কাপল অফ ডাটা সেন্টার ইন ইচ কান্ট্রি। এই নর্ডিক ডাটা সেন্টারগুলোতে আমাদের ডাটা সেন্টার নেটওয়ার্ক আছে, যেখানে আমার যে টিম আছে আমরা সেই টিম নিয়ে কাজ করি। আমার টিম ইজ কনসিস্ট অফ 15+ ইঞ্জিনিয়ার্স এবং 6 ডিফারেন্ট ন্যাশনালিটিস, সো ইটস কোয়াইট ডাইভার্স টিম। সেই 6 ডিফারেন্ট ন্যাশনালিটির মধ্যে অবভিয়াসলি ফিনস, সুইডিশ, লিথুনিয়ান, ইরাক, ফ্রম গ্রিক, অ্যান্ড আমি বাংলাদেশ এবং আরেকজন আছে ইন্ডিয়া। এই 6 ন্যাশনালিটি থেকে কাজ করি এবং স্প্রেডেড বিটুইন ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন এবং লিথুনিয়া, 3 কান্ট্রিতে আমাদের টিম এক্সিস্ট করে। তো কারেন্টলি আমরা যেটা করছি সেটা হলো ক্লাউড স্পেসিফিক ডাটা সেন্টার, সফটওয়্যার ডিফাইন্ড ডাটা সেন্টার নিয়ে কাজ করছি ইন ফিনল্যান্ড। আপনারা হয়তো অনেকে জানেন এইচডিসি, হেলসিঙ্কি ডাটা সেন্টার ইজ ওপেন ডাটা সেন্টার প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে 2 বছর আগে ফিনল্যান্ডে, ফিনিশ টেলিয়া। এখানে আমরা সিসকো এসিআই টেকনোলজি বেসড সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক বিল্ড আপ করেছি এবং এখানে আমরা ইন্টারনাল কাস্টমার এবং এক্সটার্নাল কাস্টমারদেরকে ক্লাউড কম্পিউটিংয়ের জন্য ফ্যাসিলিটি সার্ভিস প্রোভাইড করে থাকি। এই মোরলেস অ্যাবাউট মাইসেলফ এবং আমার কাজ। অ্যাবাউট ফ্রি টাইম আমি জগিং, রানিংকে পছন্দ করি। অবসর সময় পেলে আমি বাইরে বের হয়ে যাই, ফরেস্টে চলে যাই। I try to enjoy the silence, sound of silence. ধন্যবাদ জাহিদ ভাই। আপনার অলরেডি ইন্ট্রো শুনেই বোঝা যাচ্ছে আমরা অলরেডি অনেক কিছু শিখতে পারবো। আর আমি নিজে পার্সোনালি এই ইভেন্টের জন্য অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে আমি নিজে অনেক কিছু এখান থেকে জানতে চাই এবং শিখতে চাই। তো আহসান ভাই, আপনিও যদি একটু আপনার ইন্ট্রোডাকশনটা দিতেন আমাদের সবাইকে। আচ্ছা, জি। ধন্যবাদ ওয়াকিফ। আসসালামু আলাইকুম। এই প্রোগ্রামের সাথে যারা জড়িত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়া যারা অনলাইনে আমাদের সাথে এই আলোচনাটা শুনছেন ওনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে শরীক হওয়ার জন্য। এখানে আমি এবং জাহিদ চেষ্টা করব আমাদের যে অভিজ্ঞতাটুকু ফিনল্যান্ডে হয়েছে আপনাদের সাথে তা শেয়ার করার জন্য। জাহিদকে আমি আসলে ফিনল্যান্ডে আসার অনেক আগে থেকেই চিনি। আমরা থাইল্যান্ডে একসাথে পড়াশোনা করতাম। আমরা দুজন ব্যাচমেট। আমি ফিনল্যান্ডে আছি প্রায় 20 বছর। এখন হলো যে তুর্কুতে থাকি। আমার 2 ছেলে 1 মেয়ে। সবাই মোটামুটি বলতে গেলে স্কুল লেভেলেই। আর বর্তমানে আমি চাকরি করি তাম্পেরেতে, একটা কনসালটেন্সি কোম্পানি অ্যাকসেঞ্চার। এখানে আছি সফটওয়্যার স্পেশালিস্ট হিসেবে। এখনকার কাজ মূলত আইওটি ডিভাইস এবং এজ কম্পিউটিং নিয়ে। আমাদের কাজের যে জায়গা সেখানে মোটামুটি 2টা জায়গাতে আমরা আছি, একটা হলো তাম্পেরে এবং ইটালিতে। আমরা যারা নোকিয়াতে আগে কাজ করা এক্সপিরিয়েন্স আছে তাদের আমরা হার্ডওয়্যার নিয়ে প্রচুর কাজ করেছি। সেই জন্য যে এস সফটওয়্যার স্ট্যাকটা আছে তার ডিভাইস সার্ভিস ডেভেলপমেন্টের কাজ আমাদের তাম্পেরের টিমের। আর ইতালিতে কাজ করছে যারা হলো ক্লাউড এক্সপার্ট এবং ডেটা সায়েন্টিস্ট। আর ফিনল্যান্ডে আসার আগে যে আমার ব্যাকগ্রাউন্ড সেটা যদি বলি, আমি 1994 সালে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার্স করি। তারপরে দেশে 4 থেকে 5 মাস মতো বাংলাদেশ টেলিকম লিমিটেড নামে একটা টেলিকম কোম্পানি ছিল, ওই সময় গ্রামীণ ফোন ছিল না। ওই কোম্পানিতে 4-5 মাস কাজ করি। আর এরপরে আমি 1995 সালে থাইল্যান্ডের এআইটিতে মাস্টার্স করতে যাই টেলিকমিউনিকেশনস প্রোগ্রামে। ওখানে যখন পাশ করি 1996 সালে, সেখানে তখন 2 বছর মতো একই ডিপার্টমেন্টে আমি ছিলাম টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তারপর টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকতে আমার মনে হলো যে যখন টিচিং প্রফেশনের সাথে আছি তখন হলো একটু পিএইচডি করার চিন্তা করলে কেমন হয়। তখন এই সুবাদে যোগাযোগ করলাম, কানাডায় বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করলাম স্কলারশিপের। তা কানাডার নিউফাউন্ডল্যান্ডে আমি পিএইচডি অফার পাই না, তখন একটা মাস্টার্সের অফার পাই আবার। তা আমি মাস্টার্স করতে চলে যাই 1998 সালে। পিএইচডি আর করা হয়নি। পরে 2000 সালের সেপ্টেম্বরে আমি আমার ডিগ্রি শেষ করি।
আর অবসর সময়ে আমি যদি বলি তাহলে আমি আসলে অবসর সময়ে আহসান ভাইয়ের মনে হয় লন টেনিস আছে, এগুলো আমি একটু খবর রাখি। এখান থেকে আমি অনেক মোটিভেশনও পাই। তাছাড়া রান্না করেও আমি অনেকটা আনন্দ পাই আর কি। ফলে এই হলো মোটামুটি আমার সম্পর্কে। ধন্যবাদ। তাহলে তো আহসান ভাইয়ের রান্না মাস্ট খাইতে হবে। হ্যাঁ, অবশ্যই। ওয়াকিব, আমি একটা জিনিস অ্যাড করি। জি। লুকিং অ্যাট আওয়ার টাইম ইন ফিনল্যান্ড, আমরা দুজনই 20+ ইয়ার্স ফিনল্যান্ডে থাকছি। আমাদেরকে বলা যেতে পারে আমরা ডাইনোসর ইন ফিনল্যান্ড। আর্গুয়েবলি মোস্ট প্রবলি আমরাই সম্ভবত প্রথম বাংলাদেশি প্রফেশনালস ইন ফিনল্যান্ড, জেনারেশন 1 ইটস আর্গুয়েবলি। যে আমাদের পরবর্তীতে যারা আসছে তারা অনেকেই স্টুডেন্টশিপ কমপ্লিট করে তারপরে জব এবং প্রফেশনাল লাইফে ঢুকেছে। ইট কুড বি দ্য কেস। শুধু আমরাই না, আমরা যাই এটি থেকে, আমি, শামীম সাহেব এবং আরও কয়েকজন আছে যারা আর বিভিন্ন নেক্সট টাইম কথায় আসবে, তাদের কথাও বলবো। বাংলাদেশি ভাইরা যারা এখানে ছিলেন তারা সহ একসাথে এসেছিলাম ওই সময়। ব্যাক টু ইউ, ওয়াকিফ। জি, ধন্যবাদ, ধন্যবাদ। আমি অলরেডি অনেক এক্সাইটেড। আর অডিয়েন্সের জন্য আমি বলবো যেটা, যে এই সেশনটা করা আমাদের আসলে একটু, যে যারা মানে নেক্সট স্টেপ, ওদের ক্যারিয়ারের নেক্সট স্টেপে ওনারা কি করবে, কিভাবে ক্যারিয়ারটা ধরে রাখবে অথবা কিভাবে ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করবে এটা নিয়ে। তো আপনারা যারাই আমাদেরকে শুনছেন, আপনারা সবাই আপনাদের কোয়েশ্চেন্স কমেন্টে করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কোয়েশ্চেন সবার আগে নেওয়ার ট্রাই করবো আমাদের কোয়েশ্চেন থেকে, কারণ ওটা বেশি ইম্পর্টেন্ট। তো নেক্সট কোয়েশ্চেনটা অনেক সিম্পল, কিন্তু আমি মনে হয় যে আপনারা অলরেডি অ্যান্সার করেছেন যে আপনাদের ফার্স্ট জব আর হচ্ছে এটা কিভাবে ল্যান্ড করেছেন এটা নিয়ে। আরো হয়তো কিছু এখানে অ্যাড করা যায়, জি যদি জি, শামীম সাহেব জাহিদ শুরু ভাই করবো শুরু এটা। করুন। আচ্ছা, আহ, কিভাবে ঠিক আছে, জবটা আমি পেলাম, হ্যাঁ বলো, তুমি কিভাবে বলো। জবটা পেলাম ওয়াকিব সেটা বলবো, তাই না? জি সো আমাদের দুজনেরই ব্যাকগ্রাউন্ড এআইটি, এশিয়ান ইনস্টিটিউট টেকনোলজিতে মাস্টার্স করেছি। মাস্টার্স করার পরে আমাদের ক্যাম্পাসে, স্টুডেন্ট ক্যাম্পাস, স্টিল ইউ ক্যান স্টে ইন দ্য অ্যাকোমোডেশন ফর 4 more months প্লাস। তো ওই সময় আমরা ওই ক্যাম্পাসে ছিলাম, জব সার্চ করছিলাম। আমি আমার কথা বলছি, জব সার্চ করছিলাম। সেই সময় আমি একটা পাশ করার পর সাথে সাথে ব্যাংককে একটা জবও পেয়ে গিয়েছিলাম, তোসিবাতে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতাম এবং ক্যাম্পাসেই থাকতাম। ক্যাম্পাসের ফ্রেন্ডদের সাথে যোগাযোগ ছিল। তো একদিন আমার এক ফ্রেন্ড আমাকে বলল যে ও মিরাজি মোস্তফা নাম, ফিনল্যান্ডেও সে এসেছিল, টাম্পারেতে ছিল, এখন ইউএসএ চলে গিয়েছে ফ্যামিলি সহ। ও আমাকে বললো যে জাহিদ ভাই, এখানে ফিনল্যান্ড থেকে এইচআর, টেলিয়ার টেলিকম ফিনল্যান্ড এইচআর, হিউম্যান রিসোর্সের রিপ্রেজেন্টেটিভ আসতেছে এখানে, ওরা সিভি কালেক্ট করছে, আমাদের ডিপার্টমেন্টে ওরা জব অ্যাড দিল, আপনারা যদি ইন্টারেস্টেড হন সিভি ড্রপ করেন। তো আমি সিভি ড্রপ করলাম সেখানে। ওরা ফিনল্যান্ড থেকে গেল, টেলিয়া থেকে, তখন গিয়ে আমাদের ওখানে ইন্টারভিউ নিল। প্রায় 40-45 জন ইন্টারভিউ দিয়েছে। এআইটি ইজ এ মাল্টি ন্যাশনাল কাইন্ড অফ ইউনিভার্সিটি, সেখানে মোস্টলি সাউথ ইস্ট এশিয়ান ইউরোপিয়ানরাও আসে। ওখানে আমাদের সাথে এক ফিনিশ একটা ছেলেও ছিল, পড়তো। তো আমরা ওখানে ইন্টারভিউ দিলাম, প্রিলিমিনারি ইন্টারভিউ দেওয়ার পরে ওরা চলে গেল ইন্টারভিউ নিয়ে। তারপর আমাদের 7 জনকে সিলেক্ট করা হলো, ডিফারেন্ট ন্যাশনালিটিস, যে তোমরা প্রিলিমিনারি সিলেক্টেড হয়েছো, এখন তোমাদেরকে সেকেন্ড ইন্টারভিউর জন্য ফিনল্যান্ডে আসো। সময়টা ছিল তখন ডিসেম্বর 1997, ডার্ক কোল্ড ফিনল্যান্ড, ডিসেম্বর সময়। তো আমি এসেছি, ওকে, ওরা 3 দিন আমাদেরকে 3 দিনের জন্য ওখানে অ্যাকোমোডেশন দেবে, ফ্লাইট দেবে, গিয়ে দেখে এসে একটা ইউরোপিয়ান কান্ট্রি এক্সপিরিয়েন্স কেমন হয়। তখনও ঠিক চিন্তা করি নাই যে এখানে হয়তো পার্মানেন্টলি ক্যারিয়ার চিন্তা করব। ইন্টারভিউ দিতে আসলাম হেলসিঙ্কিতে, টেলিয়ার অফিস ছিল তখন পাসিলার কাছে। তো ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ দিয়ে 3 দিন পরে আবার চলে গেলাম। আমাদের সাথে সেই ফিনিশ ছেলেটা ছিল যে আমাদের এআইটিতে ছিল, সাথে ও আমাদেরকে এসে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখালো। তো ওই কোল্ড এবং ডার্ক চিন্তা করে তখনও ঠিক মাইন্ড সেট করতে পারিনি যে আসলেই কি এখানে আসবো কি আসবো না, বা স্টাফ লাইক দ্যাট। ফিরে গেলাম থাইল্যান্ডে আবার। তারপরে ওরা জব অফার পাঠালো যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড, 1 সপ্তাহের মধ্যে জানাতে হবে। তো 1 সপ্তাহের মধ্যে চিন্তা করছিলাম টু বি নট টু বি। বাই দিস টাইম আমাকে যেটা ডিসিশন নিতে হেল্প করেছে, বাই দিস টাইম এআইটি টেলিকমিউনিকেশন প্রোগ্রামের আরও কয়েকজন বন্ধু ছিল, মিরাজি মোস্তফা, আমি যার নাম বললাম, খায়রুল হাসান মিল্টন, ওরা নোকিয়া রিসার্চ সেন্টার টাম্পারেতে অলরেডি জব পেয়ে গিয়েছে। ওরা ডিসাইড করেছে ওরা এখানে আসবে।
তখন আমার জন্য ডিসিশন নিতে ইজি হলো যে আমরা একই ব্যাচমেট, ওরাও যাচ্ছে, লেটস গো। আমার মনে আছে আমাদেরকে ইয়েস এবং নো জব অ্যাকসেপ্টেন্স অফারটা ইমেইলে অ্যাকসেপ্ট করতে হবে। মিডল অফ দি নাইট আমি ইমেইলে সেন্ড বাটন প্রেস করলাম, অ্যান্ড দ্যাটস ইট, দ্যাট হ্যাজ স্টার্টেড মাই জার্নি ইন ফিনল্যান্ড। এই তো, সো এইভাবে আসলে আমি আমার জব নিয়ে ল্যান্ড করলাম ফিনল্যান্ডে। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি টেলিয়াতে ছিলাম। ওই সময় আমি টেলিয়া মোবাইল অপারেশন অর্গানাইজেশনে কাজ করতাম অ্যাজ এ প্রোগ্রামার। আমি স্টার্ট করেছি আমার ক্যারিয়ার অ্যাজ এ প্রোগ্রামার, ইন্টারনেট প্রোগ্রামিং করতাম। ওই সময় আমাদের ইন্টারনেট প্রোগ্রামিংয়ের যে টুলসগুলো ইউজ করা হতো, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, আজকে যদি আমি বলি এগুলো কেউ আইডেন্টিফাই করতে পারবে না। পার্ল প্রোগ্রামিং ছিল, ইন্টারনেট প্রোগ্রামিং করার জন্য পার্ল, সিজিআই, এনএস এপিআই, নেটস্কেপ এপিআই ইউজ করা হতো, সিএস এপিআই ইউজ করা হতো। আমাদের সময় অ্যাপ্লিকেশন সার্ভার ছিল iPlanet, IIS, ইন্টারনেট ইনফরমেশন সার্ভার ফ্রম মাইক্রোসফট। তারপরে ছিল অ্যাপাশে, অবশ্যই অ্যাপাশে এখন আছে। এগুলো নিয়ে তখন কাজ করা হতো। তো ওভার টাইম 2-3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আফটার প্রোগ্রামিং আমি মুভ করলাম। তখন টেলিয়াতে অলরেডি একটা ডিসিশন হলো যে উই হ্যাভ টু ডু কোর বিজনেস, কোর থিংস। প্রোগ্রামিং এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আমাদের কোর বিজনেস না। তো বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ হলো। আমার জব রোল আমি চেঞ্জ করে পরবর্তীতে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার দিকে চলে গেলাম। তারপর থেকেই আমি বিভিন্ন সময় বিভিন্ন রোল চেঞ্জ হয়েছে। কখনো আমার নিজের ইচ্ছা হয়েছে, আর কখনো অর্গানাইজেশনাল চেঞ্জে কারণ হয়েছে। এবং মিডল অফ মাই ক্যারিয়ার আমি যখন সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট হিসেবে ছিলাম, তারপরে একটা অপরচুনিটি আসলো যে অর্গানাইজেশনাল চেঞ্জ হলো যে আই ক্যান বিকাম দ্য ম্যানেজার, অ্যান্ড আই হ্যাভ বিন প্রমোটেড টু বি এ ম্যানেজার। সো ওইখান থেকে আমার কাইন্ড অফ ম্যানেজারিয়াল জার্নি শুরু হয়েছে। ব্যাক টু ইউ ওয়াকিফ। ধন্যবাদ শামীম সাহেব জাহিদ যদি, ভাই। হ্যাঁ। জি, শামীম ভাই আপনি যদি একটু আপনারটাও আহ, বলতেন। আচ্ছা, জি। আমি আসলে ফিনল্যান্ডে আসি 2000 এর ডিসেম্বরে নোকিয়াতে কাজ করার জন্য ডিএসপি সফটওয়্যার ডিজাইনার হিসাবে। ব্যাকগ্রাউন্ড হিসাবে কিভাবে আসলাম, আমি যখন থাইল্যান্ডে ছিলাম আর কি, আমি যখন মানে থাইল্যান্ডে পড়তে আসি, আসলে তখন ফিনল্যান্ডে একটা অর্গানাইজেশন ছিল, ফিনিশ ডেভেলপমেন্ট এজেন্সি। আমি তার স্কলারশিপে ফিনল্যান্ডে আসি, থাইল্যান্ডে যাই বাংলাদেশ থেকে। তা আমি টেলিকমিউনিকেশনস প্রোগ্রামে যখন পড়তাম আর কি, তখন আমাদের সুইচিং এক্সচেঞ্জ ছিল নোকিয়ার। নোকিয়া অনেক ফান্ড করতো ওখানে। আমাদের নেটওয়ার্ক প্ল্যানিং টুল ছিল নোকিয়ার। তারপরে অনেক মোটামুটি ইকুইপমেন্ট ছিল যারা নোকিয়া থেকে দেওয়া। ফলে আমি তখনই যখন ওখানে পড়তাম আর কি, তখন আমার ভিতরে একটা সবসময় সফট কর্নার কাজ করতো যে আমি একদিন যদি নোকিয়ার হয়ে কাজ করতে পারতাম। হ্যাঁ, তারপরে আমি যখন পাশ করি তখন ওখানে ডিপার্টমেন্টে ছিলাম 2 বছর টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে। মানে মাস্টার্স স্টুডেন্টদের ল্যাবরেটরিগুলো নিতাম, কিছু সেশনাল ক্লাস নিতাম, এক্সট্রা ক্লাস নিতাম। তা এগুলো করার সময় আমাকে আসলে নোকিয়া থেকে তখন 2-3টা ট্রেনিং দেওয়ানো হয়। তখনও আমার ভিতরে আসলে ওই ট্রেনিংগুলো নেওয়ার পরে আরেকটু আগ্রহ বাড়লো। তারপর আমি যখন কানাডাতে পড়তে যাই মাস্টার্স করার জন্য, আবার আমার 2000 এর সেপ্টেম্বরে হলো যে ডিগ্রিটা শেষ হওয়ার কথা। তা আমি এপ্রিল থেকে চাকরি খোঁজা শুরু করলাম। তখন কানাডাতেও চাকরি খুঁজছিলাম। একই সাথে আমি দেখলাম যে আমার বন্ধু জাহিদ আছে এখানে, আর মিরাজ এবং মিল্টন তারা তাম্পেরেতে থাকতো। তা ওরা যেহেতু আছে ফলে সেই তো আমি নোকিয়ার মানে অ্যাপ্লিকেশনটা বা ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশনটা আরো আগ্রহের সাথে করা শুরু করলাম। তারপর আমার সালো থেকে একটা প্রজেক্টে আমার সাথে যোগাযোগ করলো। তারা তখন ওই যে সেকেন্ড ডুয়াল ফোন বানাচ্ছে, ডুয়াল মোড ফোন বানাচ্ছে। তা যোগাযোগ করলো, আমাকে বললো যে তোমার প্রফেসরের একটা রিকমেন্ডেশন লেটার পাঠাও। তো আমাকে রিকমেন্ডেশন লেটার পাঠালাম। তারপরে তার আমার জন্য একটা ইন্টারভিউ ডেট ঠিক করলো। কিন্তু আমি যে নিউ ফাউন্ডল্যান্ডে ছিলাম, ওদের কোনো অফিস ছিল না ওখানে। তো ওরা বলে যে তুমি টরন্টোতে যেতে হবে, টরন্টোতে যে ওখানে আমাদের ছোট একটা সেলস অফিস মতো আছে, ওখানে তোমাকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমাদের সাথে ইন্টারভিউ করো। তো আমি টরন্টোতে গেলাম বোধহয় সম্ভবত মে মাসের দিকে। তখন আমাকে একটা রিটেন এক্সাম দেওয়া হলো 1 ঘন্টার। প্রায় আমার যতটুকু মনে পড়ে যে 8টা কোশ্চেন ছিল, তো থিওরিটিক্যাল কোশ্চেন মেইনলি 8টা কোশ্চেন আমি পরীক্ষা দিলাম। তারপরে পরীক্ষা দেওয়ার পরে তারপরে ওখানে যিনি ছিলেন আর কি, আমাকে ভিডিও কনফারেন্সিং সেটে বসিয়ে ওনারা চলে গেলেন। তারপরে এখানে ইন্টারভিউ বোর্ডে 3-4 জন ছিলেন, প্রজেক্ট লিডার, লাইন লিডার,
তারপরে হিউম্যান রিসোর্স থেকে। তো ইন্টারভিউ হওয়ার পরে আমি আমার ডিগ্রি শেষ করি সেপ্টেম্বরে। তারপরে ওনাদের সাথে যোগাযোগ করি। তারা বললেন যে ঠিক আছে, আমাদের তো এখন ফিনল্যান্ডে হলিডে, তুমি আমরা কিছুদিন পরে জানাচ্ছি। পরেও ওরা আমাকে ওকে করলো, ওকে করে আমাকে বললো যে ঠিক আছে, তোমার অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্রুভ করছি, এই আমাকে একটা অফার দেওয়া হলো। তো আমি তখন মিরাজের সাথে যোগাযোগ করলাম অফারটা নিয়ে। মিরাজ আমাকে বললো যে শামীম ভাই, আপনার ইনিশিয়াল স্যালারিটা একটা কোম্পানিতে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি ইনিশিয়াল স্যালারিটা একটু নেগোশিয়েট করার চেষ্টা করেন, কারণ আপনি যখন কোম্পানিতে ঢুকে যাবেন তখন হয়তো যে স্যালারিটা হয়তো চেঞ্জ হতে পারে একটা রেগুলার নিয়মে, কিন্তু ইনিশিয়ালি যেটা সেট করা হয় সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তখন আমি ওইটা ওদেরকে জানালাম। তো ওরা কিছুটা বাড়িয়ে আবার আমাকে অফার করলো। তো আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে ওরা আমার সমস্ত প্রসেসিং শুরু করলো। প্রসেসিং শুরু করার পরে আমি হলো যে ঠিক করলো যে আমি ডিসেম্বরে এখানে জয়েন করব। তো ডিসেম্বরের আসলাম প্রায় 10 কি 11 তারিখের দিকে। এসে জাহিদ আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলো। তা আমি এখনো আসলে জাহিদের ফুট স্টেপ শুনতে পাই, যে মনে হয় সেই দিনের কথা আর কি, যে জাহিদ আমাকে রিসিভ করলো, কিন্তু আর কি এখনো 20 ইয়ার্স চলে গেছে। তো আমি সালোতে আসলাম, সালোতে জয়েন করলাম। তারপরে নোকিয়ার বিভিন্ন ইন্টারনাল পজিশনে ছিলাম অনেক দিন। আর মেইন যেটা চেঞ্জ ওভার হয় সেটা 2011-এ আমরা যারা সিম্বিয়ান ফোনের উপরে কাজ করতাম, যারা মাইক্রোসফট ফোন বা লুমিয়া ফোন যার উপরে যারা কাজ করবে তারা নোকিয়াতে থেকে গেল, আর আমরা যারা সিম্বিয়ান ফোন কাজ করতাম তাদেরকে অ্যাকসেঞ্চারে প্রায় 2000 এমপ্লয়ি আমরা মুভ করলাম আর কি। এইভাবে আমাকে অ্যাকসেঞ্চারে আসা। আচ্ছা, ধন্যবাদ শামীম ভাই। এরপর আমরা অডিয়েন্স থেকে একটা কোয়েশ্চেন নেব, আর অডিয়েন্স আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অলরেডি করতে পারেন। সেটা হচ্ছে রাসেল ভাই আস্ক করেছেন যে জাহিদ ভাই এন্ড আহসান ভাই, আপনারা কি কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ফেস করেছেন? আপনাদের কি অ্যাডভাইস যারা আইটি ছাড়াও অন্য বিষয়ে পড়াশোনা করতে আসে, ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার এর ব্যাপারে? শামীম ভাই শুরু করতে পারেন। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আসলে আমরা যখন আসছিলাম তখন সিচুয়েশনটা অন্যরকম ছিল। তখন নোকিয়াতে আমরা কাজ করতে আসছি। নোকিয়া ছিল একটা মাল্টিনেশনাল কোম্পানি। হ্যাঁ, এখানে আসলে এবং আমাদের যে টিম ছিল সেটা ইউকেতে আমাদের 10 টিম ছিল, ডেনমার্কে একটা টিম ছিল। সেই ক্ষেত্রে আমাদের কমিউনিকেশনটা মেইনলি হতো ইংলিশেই, এবং আমি বলবো যে শুধুমাত্র এই ইংলিশ কমিউনিকেশনের কারণেই আমরা ফিনিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারিনি। তা আমরা ওই সময় হলো যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার খুব একটা ফেস করিনি, কারণ মেইনলি কমিউনিকেশনটা ইংলিশই হতো। তবে এখন যেহেতু দিন অনেক বদলে যাচ্ছে, তা আমি বলবো যে এখন আমরা অনেক কিছু ফেস করছি। যেমন আমাদের অফিস থেকে অ্যাকসেঞ্চারে যেমন গত 2 মাস আগেই বলা হলো যে আমাদের ইন্টারনাল মিটিংগুলো যাতে ফিনিশ ল্যাঙ্গুয়েজে ট্রাই করা হয়। কারণ কি, যে আমরা যাতে আমাদের স্কিলটা ফিনিশ স্কিলটা যাতে বাড়ে, কারণ এখন সিচুয়েশন একটু প্যান্ডেমিকের কারণে খারাপ অবস্থা, কোম্পানিগুলোও একটু খারাপ অবস্থাতে আছে। সেই জন্য আমাদের কেন ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, যে আমাদেরকে বলা হয় যে আমাদের অন্যান্য স্কিল আছে, টেকনিক্যাল স্কিল, কিন্তু আমাদের যখন লোকাল ক্লায়েন্ট কোনো জব হয় তখন তারা প্রেফার করে যে তারা যাতে কমিউনিকেট করতে পারে ফিনিশে, এমন একজনকে দেওয়া হোক। সেই ক্ষেত্রে যারা আমাদের স্কিল সেট আছে কিন্তু আমাদের ফিনিশ ল্যাঙ্গুয়েজের কারণে আমরা পিছিয়ে আছি, সেই জন্য আমাদেরকে সেখানে দিতে পারে না। এইটা একটা, এবং ভবিষ্যতে হয়তো এটা হতে পারে আর একটু যখন সিচুয়েশন, সেই জন্য আমাদের উপরে ল্যাঙ্গুয়েজের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি। তবে এটা ল্যাঙ্গুয়েজ অবশ্যই জরুরি ব্যাপার, এবং এটা থাকলে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। জি, ধন্যবাদ শামীম ভাই। জাহিদ ভাই কি এটার সাথে অ্যাড করতে চান কোনো কিছু? তেমন কিছুই না, আমি শামীমের সাথে একমত। ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই স্পেশালি কাস্টমার ফেসিং যে এঙ্গেজমেন্টগুলো আছে সেখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ইফ ইউ ওয়ার্ক ইন মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্ট, স্পেশালি ইন আইটি, ল্যাঙ্গুয়েজ খুব একটা বিষয় না যদি ক্লায়েন্ট ফেস করতে না হয়। তবে আমি আমি পার্সোনালি সাজেস্ট করব যারা কাস্টমার ফেসিং এবং লোকাল অ্যাসাইনমেন্টগুলোতে কাজ করবে এবং নন আইটি নন টেকনোলজি, যেখানে ফিনিশ ল্যাঙ্গুয়েজ দরকার, ইটস মাস্ট, ইটস এ পাওয়ার ডেফিনেটলি। একটা স্টাডিতে দেখা গেছে ল্যাঙ্গুয়েজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইউর আর্নিং, ল্যাঙ্গুয়েজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইউর পাওয়ার। সো ইট ইজ মাস্ট। আমি বলবো আমি লাকি যে আমাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়নি, বিকজ আই ওয়াজ ওয়ার্কিং ইন আইটি এবং আই ওয়াজ মোস্টলি ওয়ার্কিং ইন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট।
and given the fact that আমাকে যখন এই কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, দে অলরেডি নো যে আমি ফরেনার, আমি বাইরে থেকে আসছি, আমার ল্যাঙ্গুয়েজ, আমার যে টিমটা ছিল সেটা ইংলিশ স্পিকিং টিম ছিল, বাট ওরা আমাকে ইমিডিয়েটলি 3 থেকে 4 বার বিভিন্নভাবে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোর্সে ট্রেনিংয়ে পাঠিয়েছে, ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশপে পাঠিয়েছে, এবং ল্যাঙ্গুয়েজ লার্ন করার জন্য বিভিন্ন সাহায্য করেছে। সো ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট, ইফ পসিবল ইট শুড বি লার্নড। ইয়েস। ধন্যবাদ জাহিদ ভাই। আর আপনি কি অলরেডি মানে দেখতে পেয়েছেন যে এখন এই ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, যে আরো বেশি মানুষ চাচ্ছে যে এর থেকে ম্যাসিভ, ডেভেলপমেন্ট? আচ্ছা, ইয়েস, ম্যাসিভ আকারে চেঞ্জ হচ্ছে। এখন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা একটু ব্লার হয়ে যাচ্ছে। এনিওয়ে আমরা অ্যাকচুয়ালি এখন কথা বলছি সফটওয়্যারাইজেশন, তাই না? সফটওয়্যার, এভরি কোম্পানি ইজ এ সফটওয়্যার কোম্পানি, দ্যাটস গোয়িং টু বি দি ফ্যাক্ট। সো প্রত্যেক কোম্পানির একটা সফটওয়্যার স্কিল থাকতে হবে। সফটওয়্যার স্কিল থাকার জন্য ডেফিনেটলি কোম্পানিতে প্রোগ্রামিং জবগুলোর ডিমান্ড থাকবে এবং ডিমান্ড বাড়ছে আরও। আজকে ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়নের একটা খুব নামকরা একটা ব্যাংক, তারা বলছে যে উই আর এ সফটওয়্যার কোম্পানি উইথ ব্যাংকিং কম্পিটেন্স। ইট ওয়াজ কমপ্লিটলি আদার ওয়ে অ্যারাউন্ড, উই আর এ ব্যাংকিং, আমাদের ব্যাংকিং কম্পিটেন্স আছে এবং সফটওয়্যার ইউজ করি, কিন্তু এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমার মনে হয়, আমার যেটা মনে হয় এবং আমি স্ট্রংলি বিলিভ করি, যদি কেউ সফটওয়্যার লাইনে থাকতে চায় এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়তে চায়, ইয়োর software language skill is more important than your Finnish skill. That is my conclusion. এবং it is changing in a better direction. জি ধন্যবাদ জাহিদ ভাই। এর পরের কোয়েশ্চেনটা আসলে আমি করব, কারণ আপনারা দুইজনই আর কি অনেক ধরনের রোল চেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছেন এবং অনেক ধরনের ম্যানেজমেন্ট এবং লিডারশিপ রোলে কাজ করেছেন। তো আমি জানতে চাবো যে আমার মধ্যে ম্যানেজমেন্ট আর লিডারশিপের স্কিলটা আছে নাকি, এটা আমি কিভাবে বুঝবো? আর হচ্ছে লিডারশিপ বলতে আপনারা আপনাদের ডেফিনেশনে কিভাবে এটাকে এক্সপ্লেন করবেন? শামীম ভাই শুরু করতে পারেন। আচ্ছা, আমি এটা বলি, যদিও আমি ডিরেক্টলি লিডারশিপের সাথে জড়িত না। জি জাহিদ, তুমি এরপরে অ্যাড করো। মোটামুটি যতটুকু আমি বলতে পারি আর কি। আমার কাছে আসলে এক কথায় যদি লিডারশিপ কি জানতে চাওয়া হয়, তাহলে আমি বলবো যে এটা এমন একটা কোয়ালিটি, যদি এই কোয়ালিটিটা কারো ভিতরে থাকে তাহলে মানুষ তার সংস্পর্শে এসে অনেক মোটিভেটেড হয়, তার উপরে আস্থা রাখতে পারে এবং কোনো কিছু অর্জন করার জন্য নিজের সাধ্যমতো চেষ্টা করে। সেরকম আমাদের কোম্পানিতে আমরা যখন কাজ করি আর কি, সেখানে অনেক ম্যানেজার থাকে, কিন্তু সব ম্যানেজারই কিন্তু মানে লিডার না। হ্যাঁ, তারা ম্যানেজমেন্ট করতে পারেন কিন্তু তারা লিডার না। তা ভালো লিডার হওয়ার জন্য আসলে ভিতরে কিছু জিনিসের প্র্যাকটিস থাকতে হয়। যেমন একজন ভালো লিডার কে রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট বিয়ার করতে হয়, মানে এবং তার থিঙ্কিংটা হতে হবে ইনোভেটিভ, আইডিয়াস তার ভিতরে থাকতে হবে, এবং সে হয়তো কোনো মানে সাউন্ড বা ক্যালকুলেটিভ রিস্ক নিতে সে হয়তো মানে দ্বিধা বোধ করবে না। তারপরে তাকে ভিশনারি লিডার হতে হবে, মানে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, মানে যেটা সাধারণ মানুষের চোখে পড়ে না সেটা যাতে তার ভিতরে থাকে। এই জিনিসটা একজন ভালো লিডারের অবশ্যই থাকা উচিত। না হলে দেখা যায় কি, যখন কোনো প্রজেক্ট বা যখন রান করতে অসুবিধা হবে, তখন যদি এটা এই দূরদৃষ্টি সম্পন্ন ভঙ্গি যদি না থাকে, তাহলে এটা প্রজেক্টের সাকসেসের অনেক সময় প্রবলেম হতে পারে। তারপরে তার ভিতরে কোলাবোরেশন স্কিল থাকতে হবে, যেটা হলো যে মানে মানুষের ভিতরে যে স্কিল, প্রত্যেক মানুষই স্কিলফুল, কিন্তু সেই স্কিলটাকে মানে জানা এবং তার স্ট্রেংথ কি জানা এবং সেই স্ট্রেংথটাকে ব্যবহার করে তার ভিতর থেকে ম্যাক্সিমাম আউটপুট বের করে নিয়ে আসা, এটা একটা ভালো লিডারের একটা ভালো কোয়ালিটি। তাকে অ্যাজিলিটির সাথে কাজ করতে হবে, যে এক হলো যে মানে খুবই সাউন্ড ডিসিশন নিতে হবে রাইট সময়ে, কোনো প্রোক্রাস্টিনেশন বা ডিলে করা যাবে না, যাতে হলো তাকে অল্টারনেটিভ পাথ আগে থেকেই ডিসাইড করে রাখতে হবে, যে হলো যে আমি আর যদি প্রজেক্ট ঠিক মতো না যায় তাহলে আমি কোন পথে ডিসাইড করব আর কোন পথে যাব, এই ধরনের মেন্টালিটি তার থাকতে হবে। আবার হোয়াট এভার হি ডাজ, ইট শুড বি ইন এ হিউম্যান ওয়ে,
যে মানুষকে এম্পাওয়ার করতে হবে, এবং যখন কোনো কিছু আমরা অ্যাচিভ করব তখন সেটা যাতে ইট ইজ নট আই, ইট ইজ অলওয়েজ উই, এবং যখন কোনো কিছু ফেল করবো ইট ইজ অলসো নট আই, ইট ইজ অলওয়েজ উই, ইট ইজ নট ইউ, ইট ইজ অলসো উই। সো এটাই আমার মতে লিডারশিপ। জাহিদ, তুমি তুমি ডিটেলস কিছু। হ্যাঁ, ধন্যবাদ শামীম সাহেব। ধন্যবাদ। Leadership is one of the most searched keyword in Google today. I mean, if you look at any leadership presentation, everybody will say that. তো আমার কাছে লিডারশিপ কি, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলবো, আমার কাছে মনে হয় লিডারশিপ একটা অ্যাবিলিটি, একটা স্কিল, এক ধরনের কোয়ালিটি, এক ধরনের মাইন্ডসেট অফ এন ইন্ডিভিজুয়াল পার্সন, যেটা দিয়ে ইউজ করে সে কোনো একটা গ্রুপ অফ পিপলকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারে, মোটিভেট করতে পারে টু অ্যাচিভ সামথিং কমন, টু অ্যাচিভ সাম গুড রেজাল্ট অর টার্গেটেড রেজাল্ট। আমার কাছে লিডারশিপ আরও মনে হয় যে লিডারশিপ ইটস অ্যান অ্যাক্ট, এটা একটা অ্যাক্ট। আমি স্ট্রংলি বিলিভ করি যে আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে ট্যালেন্টেড, আমাদের মধ্যে হিডেন ট্রেজার ইনসাইড আছে সবারই। এবং আমার কাছে লিডারশিপ হলো এমন একটা অ্যাক্ট, যে একটা প্লে করে একজন লিডার আমাদের পিপলের মধ্যে যে আনট্যাপড পোটেনশিয়াল আছে, এই পোটেনশিয়ালটা বের করে নিয়ে আসতে পারে, এবং এই পোটেনশিয়ালটা বের করে নিয়ে আসতে পারে হি ক্যান অ্যাড সামথিং টু দি বিগ পিকচার। এটা আমার কাছে বেসিকলি লিডারশিপ। আমি যদি কর্পোরেট পয়েন্ট অফ এবং বিজনেস কনটেক্সটে দেখি, তাহলে আমি বলবো আমরা সবাই জানি প্রত্যেকটা কর্পোরেটের একটা মিশন এবং ভিশন থাকে, প্রত্যেকটা অর্গানাইজেশনের টিমেরও একটা টার্গেট এবং মিশন থাকে। আর লিডারশিপ হলো আমার কাছে যেটা মনে হয় যে ওই লিডারশিপের মাধ্যমে সেই কোম্পানির যে মিশন এবং ভিশনটা আছে বা থাকে, সেটাকেই তার টিমের ইন্ডিভিজুয়াল লেভেলে মিনিংফুল টাস্কে ট্রান্সফার করতে পারে। এই লিডারশিপ, ভালো লিডারশিপ যদি হয় তাহলে সেটাকে মিনিংফুল টাস্কে ট্রান্সফার করতে পারে, এবং যাতে করে সেই ইন্ডিভিজুয়াল যাকে ডেলিভার করবে সে ভিশন, সে রিয়েলাইজ করতে পারে হোয়াট ইজ ইন ইট ফর মি, হোয়াই আই এম ডুইং হোয়াট আই এম ডুইং। এটা লিডারশিপ, এটা ডেফিনেটলি সিক্রেট করতে পারে। আমি প্রায়ই আমার টিমে আমি একটা মেটাফর ইউজ করি, আমি সেটা এখানে বলতে চাই। সেটা হলো যে ধরুন এক কনস্ট্রাকশন ওয়ার্কার, সে কনস্ট্রাকশন কাজ করছে, সে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ব্রিক, সিমেন্ট, কংক্রিট এগুলো দিয়ে কংক্রিট বিল্ড করছে, কিন্তু সে জানে না আসলে কি করছে। সে শুধু দেখছে যে আই এম বিল্ডিং এ ওয়াল। কিন্তু সে যদি বিগ পিকচারটা দেখে যে এই ওয়াল কনস্ট্রাক্ট করে এখানে একটা বিল্ডিং হবে একদিন, সেই বিল্ডিংটা এটা একটা স্কুল হতে পারে, এটা একটা মসজিদ হতে পারে, এটা একটা কমিউনিটি সেন্টার হতে পারে। এই স্কুলে ইভেন সেই কনস্ট্রাক্টর, যে কনস্ট্রাকশন ওয়ার্কার, তার ছেলে মেয়ে, তার পরিবার এখানে পড়াশোনা করতে পারে, সোসাইটির বেনিফিট হবে, কমিউনিটির বেনিফিট হবে। তাহলে সে একটা বিগ পিকচার পায় এবং সেটার বেনিফিট দেখতে পায় যে আমি যেটা করছি কেন করছি, সেটার মোটিভেশনটা খুঁজে পাবে। লিডারশিপের কাজ হলো যে আমি যেটা করছি এবং কেন করছি এই দুটা জিনিসকে কানেক্ট করা। যখন এই দুটা জিনিসকে কানেক্ট করা যাবে, তাহলে ইন্টারনালি একটা ইন্ট্রিনসিক মোটিভেশন বের হয়ে আসবে টু ডেলিভার ইট উইদিন গুড কোয়ালিটি। এই ভদ্রলোক যে কনস্ট্রাকশন কাজ করছে, সে যদি দেখে যে সে এক্সট্রা পরিশ্রম করে বিয়ন্ড 9 to 5, এটাকে সে ফাস্টার ডেলিভার করতে পারে এবং যাতে করে সবার বেনিফিট হবে, সে তাহলে সেটা করবে। অটোমেটিক্যালি তার মধ্যে সেই মোটিভেশনটা চলে আসবে। ইন ইন্ডাস্ট্রি দিস ইজ দি প্রবলেম, উই ডু নট নো হোয়াই উই আর ডুইং হোয়াট উই আর ডুইং। এইটা হলো ম্যানেজমেন্টের কাজ বা লিডারশিপের কাজ, যে ফাইন্ড আউট করা, টু ফাইন্ড দি মিসিং লিঙ্ক। এটা যখন করা যাবে তখনই ইন্ট্রিনসিক মোটিভেশন বেরিয়ে আসবে। এবং আমার কাছে মনে হয় না যে লিডারশিপ কোনো একটা জব গ্রেড অথবা স্যালারি লেভেল অথবা ইজ এ পজিশন ইন দ্য হায়ারার্কি অফ দ্য অর্গানাইজেশন। আমার কাছে মনে হয় যে এভরিওয়ান, উই অল অফ আস আর এ লিডার ইন আওয়ার ইন্ডিভিজুয়াল লেভেল, উই আর লিডিং আওয়ার ওন লাইফ। সো দ্যাটস বেসিক্যালি লিডারশিপ। আর যদি আমি ওই পয়েন্টটা টাচ করতে চাই ওয়াকিফ, যেটা তুমি বলেছো যে কিভাবে আমি অ্যাসেস করতে পারবো যে আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে কিনা, দেয়ার আর ফিউ থিংস আমি যেটা মনে করি, দেখেছি এবং আমার টিম এবং আমার নেইবার্স টিমগুলোতে কিছু কিছু ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটরগুলো দেখে বোঝা যায়, আমি নিজেই বুঝতে পারি অথবা আমার কলিগদের ফিডব্যাকের মধ্যে বুঝতে পারি যে হ্যাঁ আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটিস আছে। সেটা হলো যে আমি কিউরিয়াস, ইউ হ্যাভ টু বি কিউরিয়াস টু লার্ন নিউ থিংস, ইউ অলওয়েজ টেক ইনিশিয়েটিভ টু ড্রাইভ থিংস, যে নিজে ইনিশিয়েটিভ নিয়ে কোনো একটা জিনিস ড্রাইভ করা, অর্গানাইজ করা। ইউ ডু নট ফিল শাই টু টক টু পিপল। ইফ ইউ লুক আওয়ার ফিনিশ
counterpart Finnish colleagues, they are very shy. এই জিনিসগুলো আমরা দেখতে পারি যে না আমি যদি shy হই তাহলে আমার সাথে অন্যদের কমিউনিকেশনটা ডেভেলপ হবে না। You raise hands in the meeting. I mean, আমি দেখেছি several corporate meeting-এ অনেকে প্রশ্ন করে না। এই মিটিংয়ে প্রশ্ন রেজ করা, raise your hand, yes I can do the things, I can take the ownership, এবং তুমি মেন্টালি এমন মেন্টালিটি আছে, you like to work with others, you like to see that not only you are succeeding with your task but you are helping with others to succeed as a team, এবং তুমি রিকগনাইজ করো যে you have a good communication skill, you are a team player, তুমি যদি রিকগনাইজ করো যে you have ability to listen, not only to respond to the question but also to understand the deeper meaning of listening, এবং you have a very good people skill. এই জিনিসগুলো যদি রিকগনাইজ করা যায়, কেউ রিকগনাইজ করে from his family, from his manager, from his colleague, তাহলে আমার মনে হয় এগুলো একটা ইন্ডিকেশন যে হ্যাঁ আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। আর একটা ছোট জিনিস বলে আমি শেষ করব, আমার কাছে যেটা মনে হয় যে লিডারশিপ ইজ অল অ্যাবাউট টেকিং ওনারশিপ, টেকিং রেসপন্সিবিলিটি, টেকিং অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হলো যারা বাংলাদেশে বাংলা নাটক দেখে, প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের একটা নাটক, জনপ্রিয় নাটক নক্ষত্রের রাতের কথা আমার মনে হচ্ছে এই মুহূর্তে। এই নক্ষত্রের রাত নাটকটা যদি কেউ দেখে থাকে, এটা ধারাবাহিক ছিল অনেক দিনের। ওখানে হাসান নামে একটা চরিত্র আছে, যে চরিত্রে অভিনয় করেছে আসাদুজ্জামান নূর। Hassan, basically he was a no one, he just arrived from, has been a stranger, সে ওই ফ্যামিলিতে আসে এবং ফ্যামিলিতে এসে সে নিজেই ওই ফ্যামিলির বিভিন্ন কাজে নিজে থেকে আগ্রহ নিয়ে, নিজের রেসপন্সিবিলিটি নিয়ে ফ্যামিলিকে সাহায্য করতো, এবং পরে দেখা গেল সবার হাসানের উপর একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেল। হাসানকে একদিন জিজ্ঞেস করলো যে হাসান সাহেব আপনাকে এই দায়িত্বটা কে দিয়েছে? আমার ওই ডায়লগটা এখনো সবসময় মনে হয় এবং আমি রিয়েলাইজ করি, হাসান বলেছিল ম্যাডাম দায়িত্ব কাউকে দিতে হয় না, দায়িত্ব নিয়ে নিতে হয়। সো সেটাই আমি বলবো যে এই ক্যারেক্টারগুলো যদি, এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে এবং কেউ যদি অ্যাসেস করতে পারে বাই হিমসেলফ অর হিজ নেইবার্স অর হিজ কলিগ অর হিজ পিয়ার্স যে আমার মধ্যে এই ক্যারেক্টারগুলো আছে, আমি তো মনে করি যে সে অ্যাসেস করতে পারে যে হ্যাঁ আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটিগুলো আছে। এটা বলে আমি শেষ করবো। ওয়াকিফ। ধন্যবাদ জাহিদ ভাই এবং শামীম ভাই আপনাদেরকে এই চমৎকার এক্সপ্লেনেশনের জন্য। আমি যদি একটা ছোট জিনিস অ্যাড করতে চাই, তাহলে হয়তোবা আমি এটাও বলবো যে আমার মনে হয়েছে যে যারা লিডার ওরা আসলে অনেক ইন্ডিভিজুয়াল লেভেলে মানুষের এই পিপল স্কিল গুলা অ্যাসেস করতে পারে। তো বেসিক্যালি যে একটা ছেলে, এটা যদি স্পোর্টসে অনেক কমন, যে একটা ছেলেকে আমি কিভাবে বললে ও কিভাবে বুঝবে আর আরেকটা ছেলেকে বললে ও কিভাবে বুঝবে। তো অনেককে হয়তো বা মাঠে নামায় দিয়ে বলতে হবে আরে আজকে যদি না খেলতে পারো তাহলে তুমি টিম থেকেই বাদ। আবার অনেককে হয়তো বা ড্রেসিং রুমে নিয়ে যে 1 ঘন্টা বুঝাই দিয়ে তারপরে কাজটা বুঝাই দিয়ে তারপরে মাঠে নামাইতে হবে। তো এই ডিফারেন্সিয়েট করাটা আমার মনে হয়েছে যে অনেক ইম্পর্টেন্ট অ্যাজ আ লিডার। ভ্যালিড পয়েন্ট, খুবই ভ্যালিড পয়েন্ট। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালিস্টিক রিলেশনশিপ উইথ ইন্ডিভিজুয়াল, এবং ফাইন্ড আউট দি ইন্ট্রিনসিক মোটিভেশন, প্যাশন ফ্রম দি পিপল অ্যান্ড অ্যাক্ট অন দ্যাট। ঠিক বলেছো ওয়াকিফ। এরপরে রুমান ভাই কোয়েশ্চেন করেছেন যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করছি প্রায় 4 বছর। আপনাদের দৃষ্টিতে আমার পরবর্তী দূরদর্শী চিন্তা কি হওয়া উচিত? এটা যদি অনেক ব্রড কোয়েশ্চেন মনে হচ্ছে, তারপরে যদি আপনারা মানে এটাকে একটু ফর্মে এনে বা হচ্ছে ওই আইডিয়েশন প্রসেসটা বলতে পারতেন তাহলে। শামীম সাহেব আমি শুরু করব? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, ফাইন। তুমি 4 বলো ইয়ার্স, আচ্ছা ঠিক আছে, আমি বলছি তারপরে তুমি অ্যাড করো। 4 years in one position as a software engineer, very much matured time already to think something else. But at this point আমি এটাকে বলবো, আমি জানি না আপনার এজ কিরকম, এজ কত। If you are between 35 and 40 in that range, then আমি বলবো is the starting of your mid career in any way, অথবা early mid career। এই সময় অনেকে ক্রস রোডে থাকতে পারে যে হোয়াট ইজ মাই নেক্সট স্টেপ। সো এই ক্রস রোডে বসে আমার যে মনে হয় সেটা প্রথম যেটা করা দরকার, সাম কাইন্ড অফ সেলফ অ্যাসেসমেন্ট, রিফ্লেকশন, যে আমি হোয়ার আই এম গুড অ্যাট অর হোয়াট আই এম গুড অ্যাট। আমি কি টেকনিক্যাল কম্পিটেন্স, আমি কি পিপল স্কিল বেটার নাকি টেকনিক্যাল স্কিলে বেটার, বা আমি টেকনিক্যাল স্কিল কন্টিনিউ করবো না পিপল স্কিল কন্টিনিউ করবো। আমার বিকজ আমি যদি টেকনিক্যাল স্কিল চেঞ্জ করে, টেকনিক্যাল রোল চেঞ্জ করে
আমি লিডারশিপ বা ম্যানেজার রোলে যেতে চাই, তাহলে ফার্স্ট অফ অল যে জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং রিয়েলাইজ করতে হবে যে এটা মাইন্ডসেট চেঞ্জ যে আমি অ্যাজ এন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইটস মাই পিওরলি ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। কিন্তু আমি যদি লিডারশিপ এবং ম্যানেজারাল পজিশনে যাই, সেখানে আমার ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন থাকছে না, সেখানে আই গেট থিংস ডান বাই আদার্স। সেখানে আমার মোর পিপল ম্যানেজমেন্ট। তো আমাদের চিন্তা করতে হবে অ্যাসেসমেন্ট ফেজে যে আমি কোন দিকে যাব, টেকনিক্যাল স্পেশালিস্ট হিসাবে, সিনিয়র হিসেবে কন্টিনিউ করবো, নাকি ম্যানেজমেন্ট হিসাবে ম্যানেজমেন্ট লিডারশিপে যাব। এইগুলোর যখন সর্ট আউট হয়ে যাবে যে হ্যাঁ আমি টেকনিক্যাল লাইনেই থাকবো, বিট হায়ার রোল, অথবা ম্যানেজমেন্ট রোলে থাকবো, বিট ম্যানেজমেন্ট রোলে যাব, তখন এই অ্যানালাইসিসগুলো করার পরে যেটা করতে হবে, লেট ইওর ইন্টেনশন এবং অ্যাসপাইরেশন বি নোন। যেতে আমি হায়ার পজিশনে যেতে চাই, বি নোন টু ইয়োর ডাইরেক্ট ম্যানেজার, ইভেন ইয়োর ম্যানেজার্স ম্যানেজার, ইভেন এইচআর এবং এইচআর যে ক্যারিয়ার কাউন্সিল আছে তাদেরকে জানানো যে আমি আই ওয়ান্ট টু চেঞ্জ ইন মাই রোল। যদি টেকনিক্যাল লাইনে থাকতে চান আপনি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেফিনেটলি নেক্সট স্টেপ উড বি প্রোগ্রামার পরে সিনিয়র প্রোগ্রামার, ইউ ক্যান গো ইন দি সফটওয়্যার আর্কিটেকচার লেভেল, আর্কিটেক্ট, এবং আর্কিটেক্টের পরে ইউ ক্যান ইভেন জাম্প টু দি ডোমেইন লেভেল আর্কিটেক্ট, even at some point you can even go to the enterprise architect যদি আপনি ম্যানেজমেন্ট লেভেলে যেতে না চান। যেখানে যেটা আপনাকে প্রমাণ করতে হবে স্কিল অ্যাসেসমেন্টের পরে যে ইউর ওয়ার্থ মিনস এই যে 4 বছরে আপনি যে কাজগুলো করেছেন এগুলোর একটা আমি এটাকে বলি ইনভেন্টরি অফ অ্যাচিভমেন্ট করতে হবে যে এগুলো আমি অ্যাচিভ করেছি ইন রিয়েল মিনিংফুল টার্ম। XYZ, how do we mean by XYZ? I have achieved X measured by Y, I have and done by Z. আমি একটা এক্সাম্পল দিতে পারি। আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছেন, যে এটা এক্সাম্পল এরকম হতে পারে, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সেল ইউর এক্সপিরিয়েন্স টু দি ইউর নেক্সট জব, এই সিভিতে এই ফর্মে যদি থাকে যে সার্ভার কোয়ারি পারফরমেন্স হ্যাজ বিন ইনক্রিজড বাই 50% ইউজিং different APIs or optimization of different APIs. So এই কনক্রিট ফর্মে যদি আপনার অ্যাচিভমেন্টগুলো আপনার সিভিতে থাকে, তাহলে ইট ইজ ইজি টু সেল ইয়োর এক্সপিরিয়েন্স টু হোয়ার ইউ ওয়ান্ট টু গো টু হ্যাভ ইয়োর নেক্সট ক্যারিয়ার অথবা নেক্সট চ্যালেঞ্জ। তাহলে এগুলো ইজিলি মেজারেবল হয়। আপনাকে এইভাবে এগুলো প্রুফ করতে হবে টু গো টু দি নেক্সট লেভেল। এবং এইগুলো প্রুফ করার মাধ্যমে ইউ ক্যান প্রুভ ইয়োর সেলফ দ্যাট ইউ ডিজার্ভ দি পজিশন দ্যাট ইউ ওয়ান্ট টু গো। এটা টেকনিক্যাল ট্র্যাক গেল। আপনি যদি পরে চিন্তা করেন যে আপনি ম্যানেজারাল ট্র্যাকে যাবেন, সেক্ষেত্রে আপনাকে ইন্টেনশন এক্সপ্রেস করতে হবে আপনার অর্গানাইজেশনে। কিভাবে ইন্টেনশন এক্সপ্রেস করতে পারেন? আপনি অ্যাটেন্ড সাম ম্যানেজারিয়াল ট্রেনিং, অ্যাটেন্ড সাম বিজনেস স্কুল, তাতে করে আপনার ম্যানেজার এবং অর্গানাইজেশন জানবে যে আপনি ম্যানেজারাল লাইনে যেতে চান। ইভেন আপনি কোনো ম্যানেজারাল পজিশনে ইন্টারনালি অ্যাপ্লাইও করতে পারেন। এইচআর অলরেডি জানবে যে ও সে ম্যানেজারাল পজিশনে অ্যাপ্লাই করেছে, সুতরাং তার ম্যানেজারাল পজিশনে যাওয়ার ইন্টারেস্ট আছে। আপনি আরও যেটা করতে পারেন, আপনার ম্যানেজারের সাথে আলাপ করতে পারেন, আপনি মেন্টরশিপ নিতে পারেন। প্রত্যেকটা কোম্পানিতেই সামার ওয়ার্কার হিসাবে আসে। সামার ওয়ার্কারকে আপনি অ্যাজ এ মেন্টর হতে পারেন, তার গাইড হতে পারেন। প্রত্যেকটা কোম্পানিতে, স্পেশালি বড় বড় কোম্পানিতে ইন্টার্নশিপ আসে, থিসিস ওয়ার্কার আসে। আমি থিসিস ওয়ার্কারগুলোকে আপনাকে করতে পারেন, তাদেরকে গাইড দিতে পারেন। এতে আপনার কোচিং, মেন্টরিং স্কিল এগুলো ডেভেলপ করবেন। এতে আপনি প্রমাণ করতে পারেন যে আপনার ম্যানেজমেন্ট লাইনে যাওয়ার ইচ্ছা আছে। আমার যেটা শুরু হয়েছিল, আমার ম্যানেজার আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি কোনো সামার ট্রেনিংকে গাইড দিতে পারবো কিনা। আমি 2-3টা থিসিস সুপারভাইজ করেছি যখন টেকনিক্যাল পজিশনে ছিলাম। আমার ম্যানেজারকে আমি বিভিন্ন মিটিংয়ে আমি ম্যানেজারকে রিপ্রেজেন্ট করেছি হোয়েন হি ওয়াজ ইন হলিডে। যে এগুলোতে সামহাউ ম্যানেজার বুঝতে পেরেছে যে আই উড লাইক টু প্রবাবলি গো দেয়ার। অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট যখন অর্গানাইজেশনাল চেঞ্জ হয়েছে এবং যখন পসিবিলিটি ছিল প্রমোশনের, আমার ম্যানেজার আমাকে প্রপোজ করেছে ডু ইউ লাইক টু বি দ্য ম্যানেজার ফর দিস টিম। সো এইভাবে আমি সর্ট অফ আমার ম্যানেজার জার্নি শুরু করেছি। সো আমি জাস্ট হাই লেভেল বললাম, হোপফুলি ইট ওয়াজ ইউজফুল। মিস্টার হক, রোমান হক। ধন্যবাদ জাহিদ ভাই। জি শামীম ভাই, এটার সাথে কিছু যদি না, আমি আর কিছু অ্যাড করতে চাচ্ছি না। জাহিদ অনেক ডিটেলস বলেছে। ফলে জি ধন্যবাদ। এরপরে আরো একটা কোয়েশ্চেন করেছেন তারেক ভাই যে, I've been really looking forward to this session. My question to these veterans, for those who are in the early stage of their tech career, IT or software.
SWN, aspiring to take on managerial position at some point, what are the things they should keep on doing aside from gaining technical skills? শামীম ভাই এবার শুরু করতে পারেন। আমি বলবো যদি কাউকে ম্যানেজেরিয়াল পজিশনে যেতে কারো যদি ইচ্ছা হয়, তাহলে প্রথমে যে জিনিসটা করতে হবে যে তার প্রথমে এখন সে যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানিতে সবসময় প্রতিটা কোম্পানিরই একটা কোর ভ্যালুস থাকে। এই কোর ভ্যালুগুলা জানা, বোঝা এবং সেটা নিজের ভিতরে প্র্যাকটিস করা, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। যে কোম্পানির কোর ভ্যালুসটা আমি যদি না জানি, তাহলে সেক্ষেত্রে আমি যখন ম্যানেজারিয়াল পজিশনে যাব, সেই ক্ষেত্রে এটা হয়তো ফ্রুটফুল হবে না। তাছাড়া আমি যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টে বিগ পিকচারটা আমাকে জানতে হবে। আমরা প্রথমেই কোনো প্রজেক্টে কাজ করার সময় একটা জিনিস ধরে নেই যে আমি আমার কাজটার প্রতি শুধু কনসেন্ট্রেট করব, কিন্তু আসলে টুডে আর টুমরো আমাদেরকে প্রজেক্টের বিগ পিকচারটা অবশ্যই জানতে হবে। এটা যত তাড়াতাড়ি জানা সম্ভব তত আমাদের মানে উপরে বা আমাদের উপরে দায়িত্ব নেওয়া অনেক সহজ হবে। আর যেটা বলা যায় যে হলো যে দায়িত্ব নিতে হবে, যেটা জাহিদ আগে থেকেই মানে আমাদেরকে আগেই বলে গেছে যে আমার কো-ওয়ার্কাররা কি কাজ করছে, এটা আমি যদি মনে করি যে আমি জানবো না, আমি শুধু আমার কাজ নিয়ে থাকবো, তাহলে কিন্তু এটা লিমিটেড লাইনে হয়ে যায় আর কি অনেকটা। সেই ক্ষেত্রে আমাদের সবসময় মিটিংয়ে বা মিটিংয়ের বাইরে বা কফি টেবিলে আমার কো-ওয়ার্কারের সাথে যখন আমি বসবো আর কি, তখন সে কি কাজ করছে তার কাজটা একটু জানার চেষ্টা করব। মানে এতে হবে কি আমার ভিতরে একটা ব্রড সেন্সে আমার স্কিল সেট ডেভেলপ করবে, যেটা ম্যানেজারিয়াল কোনো কাজ বা প্রজেক্ট ম্যানেজ করতে গেলে কাজে লাগে। জাহিদ যদি এর সাথে আমি কিছু যদি অ্যাড একটা লাইন করতে অ্যাড করতে চাই, সেটা হলো যে it's very important to have business acumen, business sensibility, business literature জানতে হবে। আমরা যখন টেলিয়াতে জয়েন করেছি তখন আইটি ছিল ইজ এ কর্নার ইন দ্য ডিপার্টমেন্ট। ইভেন আমরা আইটি ছিল অ্যাজ এ সাপোর্টিং ফাংশন, অ্যান্ড এখন আইটি আর সাপোর্টিং ফাংশন না, দি গ্যাপ বিটুইন আইটি অ্যান্ড business has been reduced. It's IT is business, business is IT. IT support function থেকে এখন হয়েছে IT transactional. IT today means heart surgery, IT today means brain surgery মতো জিনিস। ব্রেন সার্জারি স্টপ হয়ে যায় ইফ IT doesn't work. আমাদেরকে বিজনেস লাইনে এবং ম্যানেজারিয়াল পজিশনে যদি সাকসেসফুল হতে চাই, এই বিজনেস ভ্যালুগুলো বুঝতে হবে। আমি যে আইটি করছি এটার বিজনেস ভ্যালু কি, এইটা যদি না বোঝা যায় তাহলে ম্যানেজারিয়াল এবং বিজনেস পজিশনে ভালো করা যাবে না। এই কনসেপ্ট, এই কনটেক্সটটা এবং এই রিয়েলাইজেশনটা থাকতে হবে। ইটস এট দি এন্ড ইটস অল অ্যাবাউট বিজনেস। ধন্যবাদ ভাই এবং সাইম ভাই আপনাদেরকে। এরপরে আরো একটা কোয়েশ্চেন আমরা নিব, এটা হচ্ছে কিভাবে মাথা ঠান্ডা রেখে একসাথে অনেকগুলো ক্লায়েন্ট প্রজেক্ট লিড দেওয়া যায়, এই সম্পর্কে যদি কিছু বলতেন। শামীম সাহেব কি এটা নিতে চাই? এটা যদি আমি বলি, সেটা হচ্ছে সবকিছু আসলে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। যে আমি প্রজেক্টে যখন কাজ করব, আমার দেখতে হবে যে আমার হাই প্রায়োরিটি জব কোনটা। আমাকে মানে যেসব টাস্ক আমার হাতে আছে সেগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে, যে আমি এটা আমার মোস্ট প্রায়োরিটাইজড কাজ, তারপরে এটা। আমি যখন আমার মাইন্ডসেটটা ঠিক রাখতে পারবো যে প্রায়োরিটি লেভেলে যেটা আগে আসছে সেটা আমি আগে করব, মানে এইভাবে আসলে মানে প্রথমেই হলো যে আমি যদি সব কাজ একসাথে প্যারালালি করতে চাই, তাহলে কাজের প্রায়োরিটাইজেশন করতে হবে আর টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। এটাই আমার সাজেশন। জি ধন্যবাদ শামীম ভাই। জি জাহিদ ভাই আপনি। আমি যদি একটু অ্যাড করি এখানে, শামীম সাহেবের সাথে একমত। It's all about priority. Everything is important. All the projects that you are running in parallel, all of them are important, but all of them are not priority one. So আমরা মাল্টিটাস্কিং করি, মাল্টিটাস্কিং has become new normal. কিন্তু এই মাল্টিটাস্কিং অলসো মেক পিপল বার্ন আউট। সো আমাদেরকে শামীম সাহেব যেটা প্রথম হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা থাকতে হবে। ইফ ইউ হ্যাভ ওয়ার্ক লাইফ ব্যালেন্স, if you spend your time outside of work, then you get enough energy. এই এনাফ এনার্জিটা পরে ইউজ করা যাবে হাউ টু লিড
different project in parallel, সেখানে যদি right prioritization থাকে, if you don't know the prioritization, you go back to whomever is in your organization can define the priority. The priority নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে priority অনুযায়ী সবগুলো ডেলিভার করতে হবে। Everything is not priority on it, it cannot happen, then there is something wrong. So priority ঠিক থাকতে হবে, priority ঠিক ডিফাইন করতে হবে, এবং টাইম ম্যানেজমেন্ট, এই অল টুগেদার প্লাস ওয়ার্ক লাইফ ব্যালেন্স, স্ট্রেস ম্যানেজমেন্ট, এগুলো করলে আমার মনে হয় to certain extent multi-client project running at the same time can be managed in better way. I'm not saying that this is the final recipe, but it depends on how you manage the project, depends on your work context and other things. জি, ধন্যবাদ জাহিদ ভাই। এরপরে আসলে আমি একটা কোয়েশ্চেন করব, যেটা আপনাদের অনেক কোম্পানিতে অনেক চেঞ্জ হয়েছে, এরপর আপনাদের অনেক রোলে চেঞ্জ হয়েছে। তো যদি এই ধরনের কোনো সিচুয়েশন কেউ ফেস করে, তাহলে তারা কিভাবে এটাতে রিঅ্যাক্ট করা উচিত? যে হচ্ছে মানে আমি যখনই আমার রোল, দেখা যাচ্ছে আমার রোল একটা ছিল, এখন আমার কোম্পানি রিকোয়ারমেন্ট যে তুমি এই টাইপের প্রজেক্টস অথবা এই টাইপের রোল কি তুমি এখন করতে পারবা নাকি আমাদের কোম্পানির জন্য? তো তখন আমি কি ওপেন টু অপরচুনিটিস থাকবো, নাকি আমি ফিউচার এইভাবে ক্যালকুলেট করবো যে না আমি এই রোলেই থাকতে চাই? তো মানে এই থট প্রসেসটা কিরকম হওয়া উচিত, এটা যদি একটু বলতেন। জাহিদ ভাই শুরু করতে পারেন। ঠিক আছে, আমি শুরু করছি। শামীম সাহেব অ্যাড করো যখন প্রয়োজন হয়। এটা অ্যাকচুয়ালি আমি বলবো এটা এখানেও কোনো দ্যার ইজ নো সিঙ্গেল রেসিপি, ইটস এ ইন্ডিভিজুয়ালিস্টিক ডিসিশন, এবং এটা ডিপেন্ড করে হোয়াট আই ওয়ান্ট ফ্রম মাই লাইফ। আমি আমার জীবন থেকে, আমি আমার থেকে কি এক্সপেক্ট করি, আমি খুব হাই অ্যাম্বিশন আমার আছে কিনা। হ্যাঁ, অনেকেই দে ওয়ান্ট টু লিভ ইন দেয়ার কমফোর্ট জোন। আই এম ফাইন টুডে, আই হ্যাভ এনাফ ইনকাম টু লিভ মাই লাইফ, আমি যা করছি আমি পছন্দ করছি, আই ডোন্ট ওয়ান্ট টু টেক অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি, আই ডোন্ট basically think much about my career. Stability আছে, security আছে, I go the way it is going. Especially working for long time in Finnish environment, in Finnish companies, আমি দু ধরনের ফিনিশ দেখেছি। বেশিরভাগ ফিনিশ কলিগস তাদের অ্যাটিটিউড হলো অ্যাবাউট দেয়ার ওয়ার্ক এথিক্স এবং ওয়ার্ক অ্যাটিটিউড হলো they don't really mind about the organizational title, their career path, their which level at the organization. They say that I'm fine with my title, I like what I'm doing, I have my work-life balance, I can spend my time with my dog, going to forest, I have spare time, things like that, and I get paid for whatever I have, I can pay my bills. Many of them are like that. আবার কিছু কিছু ফিনিশ কলিগস আছে, তারা খুবই উচ্চাকাঙ্ক্ষী, তাদের ক্যারিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাদের মধ্যে ড্রাইভ আছে, তারা অর্গানাইজেশনাল হায়ারার্কি নেভিগেট করতে চায়। দে স্টার্ট অ্যাজ এ সিনিয়র, I mean, of course, start as a system engineer, system expert. They go to the, the corner of the Y, আমি যদি Y ক্যারিয়ার লিডার বলি, সেখান থেকে এসে তারা যদি টেকনিক্যাল লাইনে যেতে চায়, টেকনিক্যাল লাইনে যেতে পারে, এবং যদি ম্যানেজারাল লাইনে যেতে চায়, স্টার্ট উইথ অ্যাজ এ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডাইরেক্টর, ভিপি, এসভিপি, অ্যান্ড আনটিল সি লেভেল পজিশনস। এরকম অনেক ফিনিশ কলিগ, তাদের মেন্টালিটি আছে। সো ইটস পিওরলি ইন্ডিভিজুয়ালিস্টিক। তো আমি আমার পার্সোনাল সাজেশন যেটা হবে, it is not seen as an advantage or as a positive if you change your role and company frequently enough. Frequently means less than 2 years at time. আমরা যখন এইচআর থেকে অ্যাপ্লিকেশনগুলো পাই, এইচআর অলরেডি কিছু কিছু অ্যাপ্লিকেশনগুলোকে ওরা সেকেন্ডারি হিসাবে রাখে, যদি আমরা ভালো ক্যান্ডিডেট না পাই তাহলে তাদেরকে ইন্টারভিউ জানবো। সেটা হলো যে তারা দেখে এদের ট্র্যাক রেকর্ডে 2 বছরের আগেই কারা জব চেঞ্জ করেছে। এটা নেগেটিভ। কোন সেন্সে নেগেটিভ? It is an indication of that this is not a stable guy. It is an indication that he might have some personal problems. He cannot work with people ইস্যুগুলো visible হয়. Of course, it may not be true, but in many cases this is true. You are not able to work in a team. You are not a team player. So you get conflict with the people. You have argument with people. It creates the negative environment. So এগুলো HR অলরেডি রিজেক্ট করে না, এগুলোকে সেকেন্ডারি কিউতে রাখে, পরবর্তীতে ডাকে। সো আমার রেকমেন্ডেশন হবে, ডু নট
change your job so often. That's number one. Yes, it is good to change. I mean, strongly believe, Corby, it is good to change your job at minimum 3 to 4 years period of time, depending on if you want to get more salary, more work freedom, better skill, new skill or achieve করতে চান এবং better environment পান, better colleague পান, ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে চান অথবা একই ইন্ডাস্ট্রি থেকে জব রোল চেঞ্জ করতে চান, 3 to 4 years is a good time. Everyone will support that. এটাকে ওরা বলে জব হপিং. It's not bad thing, it's a good thing to do. But whenever you change the job, you have to have a good story. Why are you changing job? You are just, if you just say, oh, আমি job change করছি because the weather is good here, অথবা I like this because I'm very interested of doing some things. এগুলো এগুলো আসলে সেল করা যায় না. You have to convince your next new employer why are you changing. If it is that not convincible, if it is floppy, you have a risk to change the job. So আমি এগুলো আমি রেকমেন্ড করব বিফোর গোয়িং টু জব চেঞ্জ এই জিনিসগুলো কনসিডার করা, যে আমি কেন যাচ্ছি এবং এটা আমি জাস্টিফায়েবল কিনা, এবং নট চেঞ্জিং জব সো অফেন, ইটস রিস্ক ইউর ক্যারিয়ার. Change it in 3 to 4 years time, then it's seen as a golden value in your track record. জি, ধন্যবাদ জাহিদ ভাই। শামীম ভাই, আপনি কি এটার সাথে কিছু অ্যাড করবেন? আমি এর সাথে কিছুটা অ্যাড করি। আমি জি। আসলে কিছুদিন আগে এই লিঙ্কডইন একটা 1-2 মিনিটসের ভিডিও দেখছিলাম, যে ওখানে বলা হলো যে মানে একজন এমপ্লয়ি তার অর্গানাইজেশনে কিভাবে উপরে যাবে। তো সে বলা হচ্ছে যে কেউ হলো যে কিছু কিছু মানুষ আছে যারা হলো যে ল্যাডার ইউজ করে, যেমন কোম্পানিতে এক ধরনের, প্রতিটা কোম্পানিতে এক ধরনের হলো যে জব স্ট্রাকচার থাকে এবং জব গ্রেড থাকে। সে যে তার হায়ার পজিশনে যেতে চায় তখন সে করে কি, যে ওই কোম্পানির যে ল্যাডারটা আছে ওই ল্যাডারের নেক্সট স্টেপে যাওয়ার জন্য যেসব স্কিল সেট দরকার সেই স্কিল সেট গুলা সে অ্যাকোয়ার করার চেষ্টা করে, এবং সেইভাবে সেই স্টেপ বাই স্টেপ ওই ল্যাডার বেয়ে বেয়ে এসে উপরে উঠে। আবার অনেকে হলো যে পছন্দ করে না যে আমি ল্যাডার দিয়ে যাব কিনা, তখন তারা কি, যেটাকে বলে যে হলো যে জাম্পিং করা। সে ল্যাডার থেকে বের হয়ে সাইডে দেখে যে হলে আমি জাম্প করে অন্য কোথাও যেতে পারি কিনা। এটা অনেকটা রিস্কি, এর সাথে অনেক রিস্ক ইনভলভ থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, এটা ল্যাডারে যেই স্পিডে আমি উপরে যাব অনেক সময় দেখা যায় এর থেকে হাই লিপ আমি পেয়ে যেতে পারি, একটা এসকেলেটর পেয়ে যেতে পারি যদি আমি ওখানে জাম্প করি। ফলে এটা আসলে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটির ব্যাপার। আর আরেক যে জব চেঞ্জের ব্যাপারে আমি আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলি আর কি, আমি আসলে এখন পর্যন্ত যতগুলা প্রজেক্টে জয়েন আমি করছি আর কি, তার কোনোটাতেই কিন্তু আমি 100% জেনে কিন্তু করা হয়নি। মানে আমি ফুললি জেনে কোনো প্রজেক্টে এখন পর্যন্ত জয়েন করিনি। ফলে কিন্তু আমি যখন প্রজেক্টে জয়েন করি তখন হলো যে ওখান থেকে লার্ন করি ওখানে ভিতরে যেয়ে। ফলে আসলে মানে কোনো জবে জয়েন করার সময় ফ্লেক্সিবিলিটি থাকা উচিত। একেবারে রিজিড ওয়েতে যে আমি যাব না, আমি একদম এই সাইডই থাকবো, এটার থেকে কারণ আমরা হলো যে অ্যাকসেঞ্চারে যারা কাজ করি তারা ক্লায়েন্ট বেসড কোম্পানি অ্যাকসেঞ্চার। ফলে এখানে ক্লায়েন্টের নিডের সাথে সাথে আমাদের রোল অনেক সময় ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, এবং হলো যে মানে সেক্ষেত্রে আমরা এখন যে ফিল্ডে কাজ করছি দেখা যায় অন্য সময় অন্য ফিল্ডে কাজ করতে হচ্ছে। ফলে আমাদেরকে যখন ফার্স্ট সুযোগ দেওয়া হয় সেই সুযোগগুলা গ্র্যাব করা উচিত। ফলে এই না যে আমি এই প্রজেক্টটা জানি না আমি ওখানে যাব না, কিছুটা রিজিডিটি থাকা উচিত, কিন্তু ফ্লেক্সিবল ওয়েতে সেই প্রজেক্টগুলোর অফার নেওয়া উচিত, কারণ এতে অনেক সময় ভালোই হয় আর কি। ধন্যবাদ শামীম সাহেব, ভালো পয়েন্ট। শাহরিয়ার মাহমুদ সাহেব একটা কমেন্ট অ্যাড করেছেন, আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। উনি বলেছেন যে উই শুড নো আওয়ার বাউন্ডারি এবং আমাদের ক্যাপাবিলিটি। দ্যাট ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, শাহরিয়ার মাহমুদ। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমাদের যেহেতু সময় ঘনিয়ে এসেছে, তাহলে আমি আপনাদের একটু পারমিশন নিতে চাবো যে আমি কি আপনাদের লিঙ্কডইনটা এখানে কমেন্টে শেয়ার করতে পারবো নাকি? তো যারা রেলেভেন্ট তাদের সাথে আপনারা কানেক্ট করতে পারেন। হ্যাঁ, আমার দিক থেকে আই উইল বি হ্যাপি ইফ আই এম ইউজফুল। হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে পারবো। আর এই ব্যাপারে আমি একটু অ্যাড করি। জি। আমি একসময় একটা 12 কোম্পানির একটা সাজেশন নিয়েছিলাম। জি। এমনকি আসলে আমার ম্যানেজারই আমাকে সাজেস্ট করেছিল যে
আমরা যদি আসলে আমাদেরকে এক্সপ্রেস করি LinkedIn এ, যেমন আমরা যদি কোনো উইকি পেজ লিখি বা হলো যে কোনো ভিডিও শেয়ার করি বা কোনো কিছু আমাদের আইডিয়া শেয়ার করি LinkedIn এ, এটা কিন্তু আমাদেরকে মানে অন্যদের কাছে অনেক ভিজিবল করে, যেটা ক্যারিয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক সময় হয়। ফলে আমাদের LinkedIn প্রোফাইলটা শুধুমাত্রই যে আমাদের সিভি রাখা বা এটার ভিতরেই লিমিটেড না রেখে আমরা অনেক সময় চেষ্টা করব যাতে হলো যে LinkedIn এ আমাদের ভ্যালুয়েবল যে কন্ট্রিবিউশন আছে সেগুলো যাতে আমাদের LinkedIn একটা বড় পরিসর, ওখানে যাতে বড় অডিয়েন্সে ওটা জানতে পারা যায় আর কি। এটা একটা জিনিস জি। মাথায় রাখা দরকার। ডেফিনিটলি শামীম ভাই আর জাহিদ ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি দর্শকদেরকে বলব যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমরা এই সেশনের পরেও জাহিদ ভাই আর শামীম ভাইকে আবার ডিস্টার্ব করব ওই কোয়েশ্চেন গুলা দিয়ে, যে এগুলার অ্যান্সার যদি ওনারা করতে পারেন ওনারা ওনাদের ফ্রি টাইমে করে জানাবেন এবং আমরা ওটা গ্রুপের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জাহিদ ভাই আর শামীম ভাই আপনাদেরকে এই সেশনের জন্য। আমার মনে হয় আমাদের সবার জন্যই অনেক 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 হেল্পফুল ছিল, আর আমরা ভবিষ্যতে যেন আরো এরকম সেশন করতে পারি এবং আপনাদের থেকে আরো অনেক কিছু শিখতে পারি এই আশা করব। ধন্যবাদ। ধন্যবাদ ওয়াকিব, ধন্যবাদ এটা ওয়াকিব আমাদের এবং জন্য একটা প্রিভিলেজ। অবশ্যই তোমরা যে কাজটা করছো অবশ্যই ভালো, এটা আমি চাবো যে তোমরা এটা কন্টিনিউ করো, আর সবার জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ, আমার পক্ষ থেকে ধন্যবাদ, বিপিএফকে ধন্যবাদ, যারা আজকে লাইভে জয়েন করেছেন তারা সবাইকে ধন্যবাদ। একটা লাস্ট লাইন বলে আমি শেষ করতে চাই, সেটা হলো যে আপনার ক্যারিয়ার গোল এবং আপনার লাইফের হ্যাপিনেস গোল শুড বি অ্যালাইনড অ্যান্ড বিলিভ ইন ইয়োর সেলফ। থ্যাংক ইউ। ডেফিনেটলি। ধন্যবাদ জাহিদ ভাই, ধন্যবাদ শামীম ভাই এবং ধন্যবাদ সকল দর্শককে। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।